নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্চরী রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, পাকিস্তানে ব্যাপক সামরিক তৎপরতা, সার্ক ক্রিকের নতুন রণকৌশল, ইসলামাবাদের নতুন রণকৌশল সার্ক ক্রিকেট। পাকিস্তানে ব্যাপক সামরিক তৎপরতা, সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা বলয়। সার্ক্রিকে ভারতের চ্যালেঞ্জ বাড়াচ্ছে পাকিস্তান। শুরু সার্ক্রিক সীমান্তে 62তম মেরিন ব্রিগেডের পূর্ণ কার্যক্রম। পাকিস্তানে ব্যাপক সামরিক তৎপরতা, উপকূলে স্থায়ী প্রতিরক্ষা কাঠামো নির্মাণ এবং 3D রাডার এবং হরবা ক্রুজের মিসাইল মোতায়েন পাকিস্তানের। সোজাওয়াল সেক্টরে পাকিস্তানের সামরিক বিল্ড আপ এবং যে জলসীমা নিয়ে বিরোধ, সেখানে হ্যাঙ্গার ক্লাস সাবমেরিনের ঘাঁটি এবং সাবমেরিনের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান নৌবাহিনী। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ। ইলমাসের কাছে আসবো। ইলমাস, ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে যে বিরোধ রয়েছে তার মধ্যে অন্যতম এই সার্ক্রিক সংলগ্ন অঞ্চল। এবার সেই এলাকাতেই পাকিস্তানের সামরিক তৎপরতা দেখা যাচ্ছে, কতটা গুরুত্বপূর্ণ? দেখো, খুবই গুরুত্বপূর্ণ সঞ্চারী, কারণ এই সার্ক ক্রিক কিংবা যাকে আমরা ভারতীয় ভাষায় বলি বানগঙ্গা, এই বানগঙ্গা ভারতের সার্বভৌমত্ব এবং ভারতের ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি বিতর্কিত জোন। এই সার্ক ক্রিকে বারবার কিন্তু পাকিস্তান তাদের বিল্ড আপ শুরু করেছে। 2017 সাল থেকে এই সার্ক ক্রিক নিয়ে সমস্যা শুরু হয়, ভেরি ডিসপিউটেড ল্যান্ড। 2025-এ একটা হালকা সামরিক বিল্ড আপ পাকিস্তান করেছিল, হুভারক্রাফটস অ্যান্ড আদার ব্রিগেডসকে তারা সেখানে পোস্ট করছিল। কিন্তু 2026-এর 11 থেকে 13ই জানুয়ারি যে স্যাটেলাইট ডেটা এবং ওপেন সোর্স ইন্টেলিজেন্স রিপোর্টস আসছে, তাতে একেবারে পিন পয়েন্ট করে বলা হচ্ছে যে পিএনএস কাসিম, অর্থাৎ পাকিস্তান নেভি শিপ কাসিম, তার তত্ত্বাবধানে 62nd মেরিন ব্রিগেড কিন্তু এই মুহূর্তে সুজাওয়াল সার্ক্রিক অঞ্চলে তাদের স্ট্রাকচারাল এবং ডিপ্লয়মেন্ট অনেকটাই বাড়িয়েছে। এতটাই যে সেই বিতর্কিত সীমানার 15 কিলোমিটার লেঞ্জে তারা এই মুহূর্তে একের পর এক ফোর্সেস, একের পর এক ব্রিগেডস, একের পর এক ট্যাকটিক্যাল গিয়ার্স, ট্যাকটিক্যাল ইকুইপমেন্টস তারা সেখানে বিল্ড আপ করতে শুরু করেছে। আমার সঙ্গে এই মুহূর্তে কর্নেল দীপাংশুর চৌধুরী রয়েছেন। কর্নেল চৌধুরী, প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে, এই বানগঙ্গা বলুন কিংবা সার্ক ক্রিক বলুন, এখানে হঠাৎ করে পিএনএস কাসিমের ডিপ্লয়মেন্ট এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, 62nd মেরিন ব্রিগেড সেখানে পোস্টেড আন্ডার ভাইস অ্যাডমিরাল রাজা রাব নওয়াব এবং রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ ফয়জাল আব্বাসি, দুজনেই কমান্ডার লেভেল অপারেশনস সামলে এসছে। এটা এই মুহূর্তে ভারতের জন্য কতটা মাথা ব্যথার? দেখুন, আপনি যেটা একদম পরিষ্কার বললেন যে সার্ক ক্রিক ইজ এ ভেরি সেন্সিটিভ এরিয়া। এই জায়গাটা আমাদের জায়গায়, আমাদের দিকে, মানে ভারতের দিকে স্পেসিফিক, এটা একটা সম্পি ল্যান্ড। এখানে লং রেঞ্জ পেট্রোল অথবা আর্মি অথবা নেভি দুজনের জন্য দেয়ার আর চ্যালেঞ্জেস, এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ডু সাচ, যেটা আপনি এখন স্ক্রিনে দেখছেন। আমরা জানি, কারণ আমরা ওখানে গেছি, যে আপনার হাঁটু অবধি ঢুকে যায় এবং ফর এক্সাম্পল 25-30 কিলোমিটার পেট্রোলিং আমরা যেটা করেছি, ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। পুরো পা আপনি যখন জুতো খুলবেন প্রায় পচে যায়। সেই জায়গাতে ভারতীয় সামরিক বাহিনী কাজ করে এবং নেভি আছে, তার মারিন কমান্ডোজ আর দেয়ার, মার্কস ইজ দেয়ার, দে আর ওয়ার্কিং দেয়ার। কিন্তু আপনি যেটা বললেন, আমরা ইদানিংকাল দেখেছি বিগত 6 মাস 7 মাস সার্ক ক্রিকের পাকিস্তানের তরফে, যেটা আপনি বানগঙ্গা একদম কারেক্টলি ব্রট আউট, ওখানে কিন্তু একটা বিল্ড আপ হচ্ছে। এবং এই বিল্ড আপটা হচ্ছে কিভাবে, যেটা আপনি বলেন 62 মেরিন ব্রিগেডের সাথে সাথে লো ফ্লাইং রাডার্স এই ভর্তি কিন্তু জায়গায়। আমি একবার কর্নেল চৌধুরী আপনাকে জানিয়ে দিই এবং আমার দর্শকদেরও জানিয়ে দিই, এই মুহূর্তে সেখানে পাকিস্তান ঠিক কীরকম ট্যাকটিক্যাল সার্ভেলেন্স গিয়ার্স কিংবা ইকুইপমেন্টস মোতায়েন করেছে সেখানে এই মুহূর্তে। যদি একবার আপনাকে জানিয়ে দিই, YLC-18 3D লো অ্যাল্টিটিউড সার্ভেলেন্স রেডার মোতায়েন করা হয়েছে। স্পেসিফিকলি ইন্ডিয়ার, আমাদের ভারতের বিএসএফের ক্রোকোডাইল ক্রিক অপারেশনসকে কাউন্টার করার জন্য লোম্যাড এয়ার ডিফেন্স সিস্টেম করা হয়েছে, হারবা অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল রাখা হয়েছে এবং হ্যাঙ্গর ক্লাস টাইপ 039 AIP সাবমেরিনকেও সেখানে আনার চেষ্টা করা হচ্ছে। এবার এই যে ইকুইপমেন্টসগুলো, দিজ আর ভেরি সুপিরিয়র ইকুইপমেন্টস, খুবই অ্যাডভান্সড ইকুইপমেন্টস, এইগুলোকে গিয়ে বানগঙ্গা কিংবা সার্ক ক্রিকে মোতায়েন করা, এইটা what does Pakistan want right now, Colonel Chaudhary?
এলমাস পাকিস্তান সার্ক ক্রিকের বেশিরভাগ পোর্শনটাই কিন্তু ভাবে তাদের, বিকজ দে থিঙ্ক এই সার্ক ক্রিকের যে লাইন যেটা হয়েছে দে হ্যাভ আ ডিফারেন্ট থটস অন দ্যাট। এর জন্য আমি যেটা বললাম, লো ফ্লাইং লেভেল রাডার্স উইচ আর দেয়ার, সাবমেরিন ওইখানে নিয়ে আসার চেষ্টা করছে, বাট কতটা সাকসেসফুল হবে বিকজ অফ দ্য লেভেল অফ ওয়াটার আমি একটা কোয়েশ্চেন মার্ক রাখলাম। হাউএভার একটা কিন্তু তাদের স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসজি উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু আর স্পেশাল ফোর্সেস নাও, তাদের কিন্তু আমরা ইতিমধ্যে জানি তাদের 3টে টিম এসএসজি ইজ পার্ট অফ দ্যাট মারিন ব্রিগেড, 62 মেরিন ব্রিগেড উইচ হাজ কাম, ওটার সঙ্গে ডেপুটেশন অ্যাটাচ করেছে পাকিস্তান আর্মির এসএসজি। সো দে আর ট্রাইং টু বিল্ড আপ, কারণ তারা চাই, তাদের চিন্তা ভাবনা যে ভারতের তরফ থেকে যেহেতু ইট ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ পাকিস্তান অ্যান্ড ভেরি উইক, আমি এখনো বলছি ওরা বিল্ড আপ করছে, whereas আমাদের কিন্তু এখানে উই আর অলরেডি ওয়েল সেটেলড, ওয়েল এন্ট্রেন্সড। সেখান থেকে ওদের একটা ভাবনা, যেহেতু একটা ওয়েস্টার্ন বর্ডারে আমাদের অলরেডি উই হ্যাভ দেয়ার ইজ এ বিল্ড আপ। আপনারা শুনেছেন যে আর্মি কমান্ডার ওয়েস্টার্ন কমান্ড অলরেডি একটা উল্লেখ করেছে, পাবলিক ডোমেনে এটা আছে। সিমিলারলি গুজরাটের পাশেই সার্ক ক্রিকের ওখানেও আমরা উই আর ওয়েল এন্ট্রেন্স। যদি কোনো মিস অ্যাডভেঞ্চার ট্রাই করে পাকিস্তান থ্রু দেয়ার নন স্টেট অ্যাক্টার্স, যেটা আমরা 26/11 দেখেছিলাম যে রাবার বোটসে একটা পর্যায়ে অবধি ওদের শিপ এসছে, তারপর রাবার বোটস এই ইনফ্লেক্টেবল বোটসে মুম্বাই এসছিল। এরকম যদি কোনো মিস অ্যাডভেঞ্চার ট্রাই করে, যেটা আমাদের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এই একদিন আগে যে প্রেস কনফারেন্স, ন্যাশনাল প্রেস কনফারেন্স হলো, সেখানে উনি জানিয়েছেন, তাহলে কিন্তু ভারত তার যোগ্য জবাব দেবে, কারণ অপারেশন সিন্দুর ইজ স্টিল গোয়িং অন, অপারেশন সিন্দুর পার্ট কারেক্ট। এবং কর্নেল চৌধুরী, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পিস অফ ইনফরমেশন, যে ডেল্টিক টেরেন রয়েছে এই সার্ক ক্রিকেট, যেটা ডেল্টিক টেরেন, সেখানে এই মুহূর্তে কনসিল্ড ফরওয়ার্ড অপারেশন অবজারভেশন পোস্ট এবং স্টেজিং এরিয়া ডিফাইন করা হচ্ছে, বানানো হচ্ছে। ফরওয়ার্ড অবজারভেশন পোস্ট অ্যান্ড স্টেজিং এরিয়া হুভারক্রাফট কন্ট্রোল করার জন্য কিংবা র্যাপিড ম্যানুভারের জন্য এই স্টেজিং এরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ইউ আর অ্যান এসএফ ম্যান, আপনি একজন স্পেশাল ফোর্স কমান্ডো ছিলেন, ইউ হ্যাভ ওয়ার্কড ইন এসএফ। এই মুহূর্তে যদি এসএফ ডিপ্লয় করা হয়, কতক্ষণ সময় লাগবে টু টেক দিস পাকিস্তানি থ্রেট অ্যান্ড সেন্ড ইট ব্যাক টু ইসলামাবাদ ইন র্যাপিড স্টাইল? ইলমাস, ফার্স্ট অফ অল পাবলিক ডোমেনে এগুলো না বলা উচিত, এক। দ্বিতীয়ত, ইয়েস, হোয়াট ইউ আর সেইং ইজ রাইট, যে স্টেজিং এরিয়ায় ফরওয়ার্ড অবজারভেশন পোস্ট আমাদের ওখানে আছে, পাকিস্তানও ট্রাই করছে ওটা করার জন্য, বাট আই এম টেলিং ইউ দ্যাট আমাদের ওখানে আমাদের যে এক্সারসাইজ আমরা করেছি, ওয়ার গেমিং করেছি উইথ সার্ক ক্রিক, কিছুটা আমি সবার সামনে বলার কোনো অসুবিধে নেই। যে ওয়ার গেমিং হয়েছে এই সব এলাকায়, দিস আর ডিফারেন্ট ভেরি ভেরি ডিফিকাল্ট টেরেন, যেটা আপনি বলছিলেন, ইট ইজ আ সোয়াম্পি ল্যান্ড, ইট ইজ ডেল্টাইক, এটা লম্বা অপারেশন, ডিফিকাল্ট, বাট দেয়ার ইজ এ বাট ইফ, কারণ আমাদের ভারতের কাছে we have Marcos, we have special forces who can operate in this difficult terrain, and এরা লম্বা, and এরা নিজেদের এক একটা টিম আর সেলফ সাফিসিয়েন্ট টু ওয়ার্ক, এদের কোনো সাপোর্ট দরকার হয় না। তো এদের কোনো হেক্টর অথবা এয়ার ড্রপ করে দেবে এমন একটা জায়গায়, ওই এরিয়ার, আই এম নট গোয়িং টু স্পেসিফিক্স, সেই জায়গাটা এই যা বিল্ড আপ করছে, সেই বিল্ড আপ এরিয়াটা কিন্তু ভারতের পক্ষে সেই জায়গাটা উড়িয়ে দেওয়ার কোনো খুব ডিফিকাল্ট বলে আমি মনে করি না। একেবারে যেমন কর্নেল চৌধুরী বললেন যে এই মুহূর্তে ভারত প্রস্তুত, পাকিস্তান একাধিক বিল্ড আপ করছে বটে, কিন্তু ভারত এই মুহূর্তে প্রস্তুত। আমি এখানেই সঞ্চারী আমাদের একেবারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটা বক্তব্য শোনানোর চেষ্টা করব। আমি বলবো বক্তব্যটা শোনাতে। রাজনাথ সিং কিন্তু সহজভাবে বলে দিয়েছেন যে সার্ক ক্রিকের দিকে যদি পাকিস্তান তাকায়, তাহলে পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল একসঙ্গে বদলে যাবে। পাকিস্তানের ইতিহাস এবং ভূগোল একসঙ্গে বদলে যাবে। लेडीज एंड जेंटलमैन, द डिफेंस मिनिस्टर। साथियों, आजादी के 78 साल बीत जाने के बावजूद सार्क क्रीक इलाके में सीमा को लेकर एक विवाद खड़ा किया जाता है। भारत ने कई बार बातचीत के रास्ते इसका समाधान करने का प्रयास किया है, मगर पाकिस्तान की नीयत में खोट है। जिस तरह से हाल में पाकिस्तान की फौज ने सार्क क्रीक के सटे इलाकों में
अपना मिलिट्री इंफ्रास्ट्रक्चर बढ़ाया है वह उसकी नीयत बताता है। अगर सरक्रीक इलाके में पाकिस्तान की ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास और भूगोल दोनों बदल जाएंगे। मेरे साथियों, पाकिस्तान को याद रखना चाहिए कि कराची का एक रास्ता क्रीक से ही होकर गुजरता है। কর্নেল চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরীর কাছে আসি। আমরা শুনছিলাম এতক্ষণ রাজনাথ সিং, তিনি পরিষ্কার বললেন যে ভারত সীমান্তে কোনো রকম দুঃসাহস যদি দেখানো হয় তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ভূগোল দুই বদলে দেবে ভারত। সেক্ষেত্রে কর্নেল চৌধুরী, আমার প্রশ্ন থাকবে যে এটা কি কেবলই প্রতিরক্ষামূলক একটা প্রস্তুতি নাকি আগ্রাসী মনোভাব দেখা দিচ্ছে পাকিস্তানের? দেখুন, আমরা ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ, আমরা চাই না কোনো জায়গায় এই অবস্থানে ভারত আসুক। আঘাত হলে প্রত্যাঘাত নিশ্চিতভাবে হবে। আগেও হয়েছে, অপারেশন সিন্দুরেও হয়েছে, অপারেশন বিজয় কার্গিলের সময় হয়েছে, অপারেশন পরাক্রম, উই ওয়ার নিয়ার অ্যাবাউট টু ক্রস। আমি আবার বলছি, আপনার প্রশ্ন, পাকিস্তান যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ডিফেন্স মিনিস্টার বললেন যে এমন কোনো কাজ যেন না করে, এমন কোনো মিসঅ্যাডভেঞ্চার যেন না করে যাতে পাকিস্তানের ভূগোল এবং ইতিহাস দুটোই চেঞ্জ হয়ে যায়। এবং সার্ক্রিকের ওপর যদি করতে যায়, পাকিস্তানের জানা উচিত যে করাচি বন্দরে 1971 অপারেশন ট্রাইডেন্ট, যারা দর্শকরা দেখছেন সিএন তারাও একবার দেখবেন অপারেশন ট্রাইডেন্টে কি হয়েছিল 1971। বিশেষ করে আমাদের নিউ ইউথ, নিউ জেনারেশন জি তারা জানুক যে ভারতের সামরিক বাহিনী এবং ভারতের নেভাল ফোর্সেস কি করতে পারে এবং করাচি বন্দরে 71 কি হয়েছিল। খুব পরিষ্কার, যেটা আমি বলতে চাইছিলাম না, যেহেতু আমি দেখলাম আমাদের ডিফেন্স মিনিস্টার বলেছেন, আমার বলতে কোনো অসুবিধা নেই। There is one road which goes to Karachi, ওইখান দিয়ে through Sir Creek. তো কারাচির জায়গায় is a major base for Pakistan for multiple things, সাবমেরিন হোক, নেভাল বেস হোক, এয়ারফোর্স বেস হোক অথবা আর্মি। পাকিস্তানের একটা বড় বেস করাচি এবং করাচির আশেপাশে। সেই জায়গাটা যদি ওরা নষ্ট করতে চায়, সেই জায়গার যদি ইতিহাস চেঞ্জ করতে চায়, ভূগোল চেঞ্জ করতে চায়, they are most welcome to do it. ভারত তার যোগ্য জবাব দেবে। একেবারেই ধন্যবাদ। কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী, এবং অন্যদিকে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর ইলমাস সৈয়দ। ইলমাসকেও ধন্যবাদ।